চলছে জাকসুর ভোট গণনা, ফলাফল আগামীকাল। পরাজয় বুঝতে পেরেই ছাত্রদল সহ কয়েকটি সংগঠনের বর্জন, বলছে ছাত্র শিবির। বৈষম্যহীন ক্যাম্পাস গড়ার অঙ্গীকার ডাকসু ভিপি সাদিক কায়েমের। নতুন নেতৃত্বের কাছে বাড়ছে শিক্ষার্থীদের প্রত্যাশা। রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের চূড়ান্ত ভার্সন স্বাক্ষরে প্রস্তুত বিএনপি। জামাত চায় সাংবিধানিক আদেশ, এনসিপির দাবি নতুন সংবিধান। প্রশ্নবিদ্ধ পথে সংবিধান সংশোধনে আপত্তি সালাউদ্দিনের। স্থিতিশীল গণতন্ত্র, অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ বিএনপি নেতাদের, কূটনীতিকদের সাথে আলোচনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অনিয়ম ও কারচুপির অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদল সহ কয়েকটি সংগঠনের বর্জনের মধ্য দিয়ে শেষ হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এছাড়া দিনভর চলে পাল্টাপাল্টি অভিযোগ। দায়িত্ব পালন বর্জনের ঘোষণা দেন তিনটি কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকরাও। সহকর্মী ফররুক বাবু, কেফায়েত শাকিল ও শেফালি মিতুকে নিয়ে মামুন আবদুল্লাহ রিপোর্ট, ক্যামেরায় রেজাউল করিম। সকাল ৯টায় পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে চলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। তবে ছাত্রদলের সেই অভিযোগ রাতে রূপ নেয় বর্জনে। দাবি ওঠে নতুন নির্বাচন কমিশন গঠন ও পুনরায় নির্বাচনের। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চায়, এই বিদ্যমান যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনকে বাতিল করে পুনরায় একটি সুষ্ঠু এবং সবার কাছে নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন গঠন করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে সবার কাছে অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ এবং স্বচ্ছ একটি নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের উপহার দিবে বলে আমরা মনে করি। এর পরপরই তিনটি কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকরা জাল ভোট সহ নানা অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রের দায়িত্ব পালন বর্জনের ঘোষণা দেন। জানান, কারচুপির নির্বাচনের দায়ভার নেবেন না তারা। আমাদের নিজেদের কাছে নিজেদের জবাবদিহিতা নাই। আমরা যদি এই নির্বাচনে এই রকম প্রহসন দেখে এই নির্বাচনের সাথে আমরা থাকি, তাহলে কোনোভাবেই আমার নিজের কাছে আমার বিবেকের কাছে আমি করতে পারবো না। এজন্য আমরা যারা দায়িত্বে আছেন, যে শিক্ষকরা, আমরা এই নির্বাচন বর্জন করব। অলমোস্ট সকল হলগুলোতে যেরকম অব্যবস্থাপনা ছিল, যেরকম অনিয়ম ছিল, যেরকম একটা বিশেষ দলের বিশেষ গোষ্ঠীর যেরকম উগ্রপন্থী আচরণ ছিল, সেরকম আচরণগুলোর কারণে আমরাও বিভিন্ন হল যে দায়িত্বগুলো পালন করছিলাম, আমরা সেই দায়িত্ব থেকে আমরা নিজেদেরকে অব্যাহতি নিচ্ছি। কেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হলো, নিশ্চয়ই এটার পিছনে উদ্দেশ্য আছে। আমার মনে হয়েছে যে আজকের যে নির্বাচনটা সেটা ছিল আসলে একটা সাজানো নাটক। আমাদের এই নাটক থেকে মনে হচ্ছে আমাদের সরে আসা দরকার। সেই জায়গা থেকে আমরা আসলে এই নির্বাচনটাকে বর্জন করেছি। সন্ধ্যার পর অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করে সম্প্রীতি স্বতন্ত্র সংসপ্তক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। পুনর্নির্বাচনের দাবি তোলে তারা। আমরা এই অনিয়মের নির্বাচনকে বয়কট করছি এবং দ্রুত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি। এদিকে ছাত্র শিবির বলছে, নিশ্চিত পরাজয় বুঝতে পেরেই ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। বর্তমান আমাদের উপাচার্য, উনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন, তার বিশ্ববিদ্যালয়ে আমাদেরও বর্জন করা উচিত। সেই জায়গায় আমার কাছে মনে হয় না এটা কোনো গ্রাউন্ড হতে পারে। আমার কাছে গ্রাউন্ডটা হলো মেশিনটার কার্যকারিতা ভালো কিনা, কার্যকারিতা ওকে কিনা, এরর আসছে কিনা, সেই জায়গাটা মেইন ফোকাস হওয়া উচিত। এর আগে দু একটি কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগ আসে। এ নিয়ে দেখা দেয় সাময়িক উত্তেজনা। নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরকে দোষারোপ করেন। অভিযোগ আছে ছাত্রদল ও ছাত্র শিবিরের সাবেক নেতাদের ক্যাম্পাসে উপস্থিতি নিয়েও। নির্বাচন কমিশনে শিবির সভাপতি একদম প্রকাশ্যেই সেখানে অবস্থান করেছেন এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। আমরা জানি আমাদের ভোট গণনার যে মেশিনগুলো নিয়ে আসা হয়েছে, সেগুলো এক প্রকার একটি ছাত্র সংগঠনের মদতপুষ্ট লোক বা তাদের কোম্পানির কাছ থেকে নিয়ে আসা, যার জন্য আমরা গতকাল থেকে প্রশাসনকে লিখিত আকারে এবং মৌখিকভাবে কয়েক দফায় জানিয়েছি যে আসলে আমরা চাই যে আমাদের ভোটটা ম্যানুয়ালি গণনা করা হোক। নির্বাচন কমিশন বলেছিলেন আজকে সকাল 6টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না, কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি। বিভিন্ন ভোট কেন্দ্রের পাশেই তাদের অবস্থান দেখতে পাচ্ছি। এই বিষয়টা আমাদেরকে একটু চিন্তার মধ্যে ফেলে দেয়। জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ সকাল 9টায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় কিছুটা দেরিতে।
শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই বাড়তে থাকে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেন শিক্ষার্থীরা। নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। আমি শুনতে পাই যে এই হলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা হলে এখানে ভোট কারচুপি হচ্ছে। ভোটার লিস্ট রয়েছে, সেই ভোটার লিস্টে আসলে যারা ভোটার তাদের ছবি না থাকার ফলে যে কোনো কেউ যে কোনো কারো আইডি কার্ড এনে ভোট দিয়ে দিতে পারে। কেন 10% ব্যালট বেশি ছাপানো হয়েছে এটার জন্য প্রশাসন কোনো পরিষ্কার বিবৃতি দেয় নেই। এদিকে নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যাচ্ছি তার কাছে। নাবিল, ভোটের ফলাফল কি জানা যাচ্ছে? ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? নাদিরা, কিছুক্ষণ আগে আসলে জাকসু নির্বাচনের যে ভোট সেটি আসলে গণনা শুরু হয়েছে এবং আমরা যেটি জানতে পেরেছি প্রথমে 2টি হলের ভোট গণনা হবে, অর্থাৎ দুটি করে হলের ভোট গণনা হবে এবং এই মুহূর্তে ভোট গণনা চলছে। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, যেহেতু হাতে ভোট গণনা করা হবে সেক্ষেত্রে আসলে এই ভোটের চূড়ান্ত ফলাফল যেটি সেটি জানতে আগামীকাল সকাল পেরিয়ে যেতে পারে, এমনটা তারা বলছেন। এমনকি দুপুরও হতে পারে, এমনটাও কিন্তু আসলে আশঙ্কা রয়েছে। এবং আপনি জানেন যে যেহেতু ছাত্রদল সহ 4টি প্যানেল এই জাকসু নির্বাচনের যে ভোট সেটি কিন্তু তারা ইতিমধ্যে বর্জন করেছে। আমরা দেখেছি যে সন্ধ্যার পর ছাত্রদল কিন্তু ক্যাম্পাসে ভোট বর্জনের পক্ষে মিছিল করেছে এবং সেই সাথে তারা নতুন করে কিন্তু নির্বাচন চেয়েছে। তারা বলছেন যে এই যে নির্বাচন কমিশন, তাদের বিরুদ্ধে তারা পক্ষপাতিত্বের অভিযোগ এনে নতুন নির্বাচন কমিশনের অধীনে নতুন করে নির্বাচন চাইছে। সেই সাথে তারা মূল যে অভিযোগটি করছে সেটি হচ্ছে ব্যালট পেপার নিয়ে। তাদের অভিযোগ, যেখান থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছে সেটি মূলত জামাতের একটি প্রতিষ্ঠান এবং তারা বলছেন যে আসলে প্রয়োজনের থেকে প্রায় 20% বেশি ব্যালট অতিরিক্ত ছাপানো হয়েছে এবং সেগুলি পরে আসলে জাল ভোটের কাজে ব্যবহার করা হয়েছে, এমনটা কিন্তু তারা দাবি করেছেন। এবং এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি যদি আমরা বলি, এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তাদের উপস্থিতি বাড়ানো হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরাও রয়েছেন এবং সব মিলিয়ে এখন পর্যন্ত আসলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে যেহেতু ইতিমধ্যে 4টি প্যানেল এই ভোটকে বর্জন করেছে, সেক্ষেত্রে আসলে ভোটের যে স্বাভাবিক যে আমেজ নির্বাচনের সেটি কিন্তু আসলে অনেকটাই ম্রিয়মাণ হয়ে গেছে এবং ভোট গণনা শুরু হয়েছে এবং সেখানেও কিন্তু আমরা দেখেছি যে যারা বর্জন করেছে তারা আসেনি। শুধু 4টি প্যানেল নয়, আমরা জানতে পেরেছি বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এই ভোট আসলে বর্জন করেছেন। এই মুহূর্তে ভেতরে ভোট গণনা চলছে এবং সেখানে কিন্তু আসলে সাংবাদিকদের সামনেই ভোট গণনা হচ্ছে। তো আমরা হয়তো কিছুক্ষণ পর হলগুলোর যে ফলাফল সেটি হয়তো আসতে শুরু করবে, তখন হয়তো আমরা দর্শকদেরকে জানাতে পারবো। নাবিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে সকল শিক্ষার্থীদের নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত ডাকসু ভিপি সাদিক কায়েম। সকালে রায়েরবাজারে 71-এর মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত নেতারা। এ সময় তারা 71 এবং 24-এর শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চান বলেও উল্লেখ করেন। সেই সঙ্গে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে কাজ করবেন বলেও জানান। ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী সবার ইশতেহার বাস্তবায়নে শিক্ষার্থীদের মতামত নিয়ে কাজ করা হবে। GSSM ফরহাদ বলেন, শহীদদের আত্মত্যাগ কাজের মাধ্যমে পূরণ করার চেষ্টা করা হবে। হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এই যে গণকবর, এখানে সেই গণকবরটাতে আমরা আজকে জিয়ারত করেছি এবং জুলাইয়ের সকল শহীদদেরকে স্মরণ করে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আরেকটি কর্মসূচি হচ্ছে আমাদের এখান থেকে পাশে 71-এর শহীদদের যে কবর, 71-এর মুক্তিযুদ্ধের যে শহীদদের কবর, সেখানে আমরা জিয়ারত করব। তাদের যে আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সুন্দর ক্যাম্পাস গড়বার জন্য, সেই অনুভূতি যাতে আমাদের সবসময় থাকে এবং শহীদদের এই স্যাক্রিফাইসের মূল্য যাতে আমরা আমাদের কাজের মধ্য দিয়ে, শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষার মধ্য দিয়ে, শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সেটি জারি রাখতে পারি, বাস্তবায়ন করতে পারি। জুলাই বিপ্লবে যে 2000 ভাই বোন শহীদ হয়েছে, এই প্রত্যেকটা পরিবারেই আমাদের পরিবার।
তাদের কথাগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের প্রত্যাশাগুলো পূরণ করা এখন আমাদের মূল কাজ। আমাদের এই ডাকসু নির্বাচনের বিজয়, এটা জুলাইয়ের প্রজন্মের বিজয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর বিজয়, শহীদদের আকাঙ্ক্ষার বিজয়। আমরা আবার বলছি, এখানে যারা ডাকসু নির্বাচন করেছে এখানে কোনো হার জিত নাই। আমরা সবাই সহযোদ্ধা ছিলাম। জুলাই যেভাবে আমরা একসাথে কাজ করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং আজকে আমরা আজাদি আনতে পেরেছি শহীদদের মাধ্যমে। এখন জুলাই বিপ্লব পরবর্তীতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য ডাকসু নির্বাচন পরবর্তীতে আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করব। কিছু বিষয়ে প্রশাসনের অব্যবস্থাপনা থাকলেও সামগ্রিকভাবে ডাকসু নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে মনে করেন সাধারণ শিক্ষার্থী ও নির্বাচন পর্যবেক্ষকরা। তবে ছাত্রদলের অভিযোগ, এখনও ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে। রিপোর্ট ফজলে রাব্বির। দীর্ঘ 6 বছর পর অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। এতে 28টি পদের বিপরীতে 23টি পদে নির্বাচিত হয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ফল ঘোষণার পর থেকেই নতুন নেতৃত্বের কাছে শিক্ষার্থীদের প্রত্যাশা বাড়ছে। হলে সিট সংকট সমাধান, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের মৌলিক বিষয়গুলোতে সোচ্চার থাকবেন নতুন নেতৃত্ব, এমনটাই প্রত্যাশা তাদের। ছাত্র হিসেবে শিবিরকে আমরা নির্বাচিত করেছি, সেই হিসেবে আমাদের এই দিকে খেয়াল রাখতে হবে যে আমাদের যেন অধিকারটা আমরা ভালোভাবে আদায় করে নিতে পারি। বাইরের কোনো বহিরাগতের হাত বা আমি জানি না, মনে করি না এরকম কিছু আছে, এবং সম্পূর্ণ ছাত্রছাত্রীদের ইচ্ছাতেই এবং সহযোগিতায় তারা নির্বাচিত হয়েছে। ডাকসু নির্বাচনে প্রশাসনের কিছু বিষয়ে অব্যবস্থাপনা থাকলেও সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে মনে করেন শিক্ষক সমাজের এই পর্যবেক্ষক। ইন জেনারেল ছোটোখাটো আরও কিছু অভিযোগ যেমন আসছে, ধরা যাক 2টা ব্যালট পেপার দিয়ে ফেলা, কিংবা একটা ইউজড ব্যালট পেপার কভার দেওয়া, কিংবা কোনো বা কেন্দ্রে প্রার্থী ঢুকে যাওয়া ইত্যাদি ব্যাপার। কিন্তু আমরা এগুলোকে কিছু হিউম্যান এরর কিংবা মাইনর মিস্টেক আকারে দেখছি। তার একটা বড় ধরনের কর্মযজ্ঞে, বড় ধরনের ইভেন্টে আসলে এরকম কিছু ব্যাপার থাকে। ওভারঅল নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। তবে ছাত্রদলের অভিযোগ, বিভিন্ন ছাত্র সংগঠনে এখনো ঘাপটি মেরে বসে আছে ফ্যাসিবাদের দোসররা। যারা পদধারীদের বিষয়ে কথা বলেছি, তখনই তারা বলছে যে না, আমরা অমুকের সাথে আছি, অমুক প্যানেলের সাথে আছি, আমরা সাধারণ শিক্ষার্থী সেজে আছি। আচ্ছা, আপনি বলেন তো যে একজন নেতা যদি পদ থাকে, তে সে সাময়িক যে ফ্যাসিবাদের সাথে দীর্ঘ 17 বছর ছিল, হলে ছিল, অবস্থান করছে, এবং সে যদি বলে যে 5 তারিখের পরে বলে যে না, আমি শুধুমাত্র নামমাত্র ছিলাম, তো অপ্রত্যাশিত। এবং আমরা মনে করি যে এই ফ্যাসিবাদ আমরা মুক্ত করতে পারিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। যারা ছাত্র লীগের দোসর ছিল তারাও কিন্তু ওতপ্রোতভাবে এদের সাথে জড়িয়ে এই সংঘবদ্ধভাবে কাজ করছে। ভোট নিয়ে নানান বিতর্ক আর পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও নতুন নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব পরিবেশ ফিরে আসবে ক্যাম্পাসে, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে বাতিল হওয়া 7 জন প্রার্থীর মধ্যে আপিলে বৈধতা পেয়েছেন 5 জন। চূড়ান্তভাবে বাতিল হয়েছে 2 জনের প্রার্থিতা। বৃহস্পতিবার বিকেলে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। এ সময় তিনি আরও জানান, এদিন বেশ কয়েকজন প্রার্থীর নামের বানানের মতো ছোটখাটো ত্রুটিও সংশোধন করা হয়েছে। এছাড়াও প্রয়োজনীয় কাগজ না থাকায় রাকসুতে জিএস পদে আশিকুর রহমান ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে মারুফ হাসান জেমসের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল ও নিষ্পত্তির তথ্য পরে দেওয়া হবে বলেও জানান তিনি। গত 9 ও 10 সেপ্টেম্বর 2 দিন মনোনয়ন যাচাই বাছাই শেষে রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে 7 জন ও হল সংসদে অন্তত 5 জনকে বাদ দিয়ে প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এর আগে বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দেয় 925 প্রার্থী। ভিপি পদে 20 জন, জিএস পদে 14 জন ও এজিএস পদে 16 জন প্রার্থী হয়েছেন। আগামী শনিবার মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। রবিবার প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। প্রচারণা শুরু হবে সেদিনই। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। সেক্ষেত্রে স্থানীয় পর্যায়ে তহবিল সংগ্রহের উপর গুরুত্ব দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। জানানো হয়, উদ্ভূত পরিস্থিতিতে নেপালে বাংলাদেশিদের দেখভালের বিষয়ে সেখানে অবস্থানরত রাষ্ট্রদূতের সাথে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। 500
ডিডব্লিউটির ঊর্ধ্বে সমুদ্রগামী জাহাজ আমদানিতে মূল্য সংযোজন কর অব্যাহতি দেয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। কাতারে ইসরায়েলি বর্বর হামলার পর ওআইসির জরুরি বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা যোগ দেবেন বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। স্থানীয় সরকার শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন উপদেষ্টারা। যে লোকাল গভর্নমেন্টই থাকুক তাকে কিভাবে আরও শক্তিশালী করা যায়, যাতে নিজেরা তাদের পাওয়ারগুলো তারা যেন ভালোভাবে উইল করতে পারে, তারা যাতে নিজেরা ফান্ড কালেক্ট করতে পারে, তারা যেন ফান্ডের ম্যানেজমেন্টও ঠিকমতো করতে পারে স্বচ্ছভাবে, সেই বিষয়গুলো তাকে আরও এম্পাওয়ার করা। এটা একটা রাষ্ট্রকে ডিসেন্ট্রালাইজ করার একটা উদ্যোগ আর কি। জুলাই সনদের চূড়ান্ত ভার্সন আজই প্রতিটি রাজনৈতিক দলের কাছে পাঠানোর কথা জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জানান 13 সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি রাজনৈতিক দলের পক্ষে জুলাই সনদে কোন দুজন সই করবেন তাদের নাম পাঠাতে হবে। আলোচনা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান জুলাই সনদে সই করতে প্রস্তুত তারা। এদিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসাইন বলেছেন দেশের এমন পরিস্থিতিতে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান তৈরির বিকল্প নেই। রিপোর্ট মহিবুল্লাহ মহিবের। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক দলের আবারও সংলাপ শেষে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান সাংবিধানিক বেশ কিছু বিষয়ে ঐক্যমত্য পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। দ্রুত সময়ের মধ্যে তারা জুলাই সনদে সই করবেন বলেও আশা তার। কিন্তু আমরা 2 দফায় এই খসড়ার মধ্যে দিয়ে কম বেশি এক জায়গায় আসতে পেরেছি বলে আমাদের মনে হয়েছে। তারই ভিত্তিতে আমরা এখন চূড়ান্ত ভাষ্যটি আজকে সকল রাজনৈতিক দলের কাছে পাঠিয়ে দিচ্ছি এবং আগামী 13 তারিখের মধ্যে তাদের প্রতি অনুরোধ করা হয়েছে যে আগামী 13 তারিখের মধ্যে তারা যেন তাদের দলের পক্ষ থেকে এই সনদে স্বাক্ষর করবেন এরকম 2 ব্যক্তির নাম আমাদের কাছে পাঠান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন যে দুটি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি সেখানে দলের চাওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। বর্তমান সংবিধানের আলোকেই সকল সংস্কার সম্ভব বলেও মনে করেন তিনি। গণ অভ্যুত্থান হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, সেই ক্ষেত্রে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, পার্লামেন্টকে ডিজলভ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার স্বার্থে একটা সরকার দরকার। সেই ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে সেই প্রশ্নে আর্টিকেল 106 অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে যথাযথ প্রক্রিয়ায় রেফারেন্স পাঠিয়েছে এবং সুপ্রিম কোর্ট এগ্রিড হয়ে বলেছে যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের আপনি শপথ গ্রহণ করাতে পারেন। তো সুতরাং এইখানে কন্টিনিউশন অব দি কনস্টিটিউশন আছে। এখন যদি সাংবিধানিক ধারাবাহিকতা কেউ যদি জিজ্ঞেস করা হয় নাই সেটা ভুল। জামায়াতের সিনিয়র নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন বিশেষ সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে 5 আগস্টের পরের সব বিষয়ে পরিচালনার সুযোগ রয়েছে। জামাত ইসলামীরও একটি স্পেসিফিক প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা আশা করি এই 5টি প্রস্তাবের ভিতরে আমরা অনেকটা কাছাকাছি আসতে পারবো এবং সেই ভিত্তিতেই এই জুলাই সনদের আইনগত ভিত্তি হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের তাগিদ সংস্কার প্রস্তাবগুলোর টেকসই বাস্তবায়নে নতুন সংবিধান লেখার। সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য নতুন সংবিধান একমাত্র পন্থা, একমাত্র পথ। ঠিক সেটাকে বাস্তবায়ন করার জন্য একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে এলএফও করে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান জাতিকে উপহার দেওয়া এবং আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছি সেই জুলাই সনদের একটা আইনি ভিত্তি তৈরি করে সেই মোতাবেকই সামনে নির্বাচন অনুষ্ঠান করা, সেই দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই। সংবিধানের সাথে সাংঘর্ষিক নয় এমন সব অধ্যাদেশ অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারবে এমন বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে ঐক্যমত্য কমিশনের বৈঠকে। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান সংশোধনের একমাত্র বৈধ উপায় সংসদ। এমন কোনো উপায়ে সংবিধান সংশোধন করা ঠিক না যাতে পরবর্তীতে তা প্রশ্নবিদ্ধ হয়। এদিকে কূটনীতিকদের সাথে এক গোলটেবিল আলোচনায় বিএনপি বলেছে, দেশের অর্থনৈতিক উন্নতির জন্য প্রয়োজন স্থিতিশীল গণতন্ত্র, যা পাওয়া সম্ভব একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে। আহমেদ সারোয়ারের রিপোর্ট। সমাজের বিভিন্ন অংশের বৃহস্পতিবার সকালে রাজধানীর সিলডাপ মিলনায়তনে এক সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্রের জন্য কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছানো যায়নি, এটাই এখন চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন ও বিচার বিভাগ স্বাধীন হলে এবং তত্ত্বাবধায়ক সরকার ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা হলে তা হবে সুষ্ঠু নির্বাচনের রক্ষা কবচ। আমরা এমন কোনো উদাহরণ সৃষ্টি হতে দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে যে এইরকম একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সংবিধান সংশোধন হওয়া যায়, যেটা পরে একটা উপযুক্ত আদালতে চ্যালেঞ্জড হবে এবং হয়তো একটা প্রশ্নবিদ্ধ হিসাবে আমরা সেই সিদ্ধান্তকে পাব, কিন্তু সেটা পরবর্তীতে রেটিফিকেশনের জন্য সমস্যা হবে জাতীয় সংসদে। এদিকে সকালে রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সাথে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটি। ফ্রম ক্রাইসিস টু স্টেবিলিটি, ডেমোক্রেসি এজ দ্য ফাউন্ডেশন অব ইকোনমিক গ্রোথ শীর্ষক গোলটেবিল আলোচনায় বিএনপি নেতারা দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গণতন্ত্রায়ন জরুরি। Actually, I know of that investment came in after the 5th of August, but for a country like Bangladesh, who's striving to go up, who's trying to develop into a graduate country, we need investments from both local and foreign investments. অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি স্থিতিশীল সরকারের প্রয়োজন, একটি গণতান্ত্রিক সরকারের প্রয়োজন। এবং আমিও দলের একজন তৃণমূলের কর্মী হিসেবে যেটা মানুষের সাথে কাজ করে বুঝতে পেরেছি যে তারাও চায় একটা জবাবদিহিমূলক সরকার। জবাবদিহিমূলক সরকার তখনই নিশ্চিত করা সম্ভব হয় যখন একটি নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে। গণতন্ত্রের অনুপস্থিতিতে কি হয় সেটা গত 15 বছরে আমরা দেখেছি। এখানে যেটা হয়, গণতন্ত্র না থাকলে জবাবদিহিতা থাকে না, জবাবদিহিতা না থাকলে ইনভেস্টমেন্ট হবে না, লুটপাট হবে এবং লুটপাটের সংস্কৃতি চালু হবে। সুতরাং দেশের মানুষের স্বার্থে এবং সত্যিকারের যদি জবাবদিহিতামূলক সরকার আমরা করতে চাই, তাহলে অবশ্যই গণতন্ত্র লাগবে। সেমিনারে বিদেশি কূটনীতিকরা জানান, নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতা ফিরলে দেশে বিনিয়োগ বাড়বে। China is also ready to share its governance experience with Bangladesh to assist it in improving the business environment. আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে ব্যত্যয় হলে তা হবে জাতির জন্য মহাবিপর্যয়, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নাগরিক কোয়ালিশন আয়োজিত গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। প্রেস সচিব জানান, নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতি চলছে। ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। দেশে যে কোনো সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করারও আহ্বান জানান শফিকুল আলম। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, প্রশাসন যেন নির্বাচনকে প্রভাবিত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সফল নির্বাচন আয়োজনে সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের করণীয় কি, এমন প্রশ্নে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন গোলটেবিল আলোচনায় অংশ নেওয়া বক্তারা। নুরুল হক নূরের উপর হামলাকারীদের গ্রেপ্তার না করে ও বিদেশে পাঠানো নিয়ে সরকার টালবাহানা করছে, অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন গণ অধিকার পরিষদের নেতারা। এ সময় তারা অভিযোগ করেন, নূরের নাক ও মস্তিষ্কের ভেতরে যে ক্ষতি হয়েছে সেজন্য বিদেশে তার চিকিৎসা প্রয়োজন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসা হচ্ছে তাতে সন্তুষ্ট হলেও দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন। সরকার এ ব্যাপারে আগ্রহ দেখালেও বাস্তবে কোনো পদক্ষেপ নিচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডাকসু নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে। বিকেলে আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শনে গিয়ে
তিনি একথা বলেন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হবে। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নেওয়া শুরু করেছে। নির্বাচন উপলক্ষে পুলিশের ট্রেনিং সহ জনবল নিয়োগের কাজও চলমান আছে বলে জানান তিনি। জাকসু নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেজন্য সবার কাছে দোয়া চান তিনি। এ সময় পাসপোর্ট অফিসে আগের মতো হয়রানি হবে না বলে আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, পুলিশ ভেরিফিকেশন ছাড়া একদিনেই পাসপোর্ট পাওয়া সম্ভব। বরিশালের মুলাদীতে ইসলামী ছাত্র শিবিরের নবীনবরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে ছাত্র দলের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় অন্তত 10 জনেরও বেশি আহত হয়েছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। শিবির নেতাদের অভিযোগ, বৃহস্পতিবার সকালে মুলাদী কলেজে শিবিরের নবীনবরণ অনুষ্ঠান প্রস্তুতি চলাকালে ছাত্রদলের একটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিবিরের বরিশাল জেলা সভাপতি মোহাম্মদ আকবর হোসেন ও জেলার সেক্রেটারি সাইদ আহমেদ। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালি দাবি করেছেন, ছাত্রদল নেতাদের কলেজ ক্যাম্পাসে ঢুকতে বাধা দিয়ে ছাত্রদলের স্থানীয় 5 নেতাকর্মীকে মারধর করেছে শিবিরের নেতারা। ঘটনার পর মুলাদী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অযৌক্তিকভাবে গণছুটিতে যাওয়া পল্লী বিদ্যুতের কর্মীরা কাজে যোগ না দিলে বিকল্প ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান তিনি। জ্বালানি উপদেষ্টা জানান, পল্লী বিদ্যুতের কিছু কর্মী জাতীয় নির্বাচনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে বলে প্রতিবেদন দিয়েছে গোয়েন্দারা। তারা কাজে না ফিরলে সেই তথ্য সত্য বলে ধরে নেওয়া হবে। তিনি জানান, পল্লী বিদ্যুৎ সমিতির কেনাকাটায় দুর্নীতি খতিয়ে দেখতে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের চাকরি বিধি তৈরিরও নির্দেশ দেওয়া হয়েছে। তারা কাজে ফিরলে যৌক্তিক দাবি নিয়ে আলোচনার আশ্বাসও দেন উপদেষ্টা। তিনি বলেন, গণছুটি নিয়ে পল্লী বিদ্যুতের কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা সরকার মেনে নেবে না। আন্দোলনরত কর্মচারীরা অবিলম্বে কাজে যোগ না দিলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন ফজল কবির খান। গত একদিনে ডেঙ্গু আক্রান্ত 6 জনের মৃত্যু হয়েছে। এ সময় দেশে 586 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ময়মনসিংহ বিভাগ ও রাজশাহী বিভাগে 1 জন করে রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 145 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে 109 জন, চট্টগ্রাম বিভাগে 58 জন, ঢাকা বিভাগে 104 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে গত একদিনে সর্বোচ্চ 144 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 103 জন, ময়মনসিংহ বিভাগে 12 জন, রাজশাহী বিভাগে 44 জন, রংপুর বিভাগে 10 জন ও সিলেট বিভাগে 2 জন রয়েছেন। গত একদিনে 609 জন সহ চলতি বছর এ পর্যন্ত 34,745 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ড নিয়ে জালিয়াতি ও ব্যক্তিগত সিদ্ধান্তের নিরসন চেয়েছেন ডক্টর মকবুল আহমেদ খান। সংবাদ সম্মেলনে এমন দাবি জানান তিনি। ডক্টর মকবুল আহমেদ খান জানান, সর্বশেষ 2023 সালে গঠিত ট্রাস্টি বোর্ডে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের পর কিছু শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনকে কেন্দ্র করে তার ছেলে আহমেদ ফরহাদ খান জোর জবরদস্তি করে পদত্যাগপত্র সই করিয়ে নেয়। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। এছাড়া জাল স্বাক্ষর ও নথি জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড থেকে 4 জন সদস্যকে অপসারণ করা হয়েছে। এমনকি নতুন ট্রাস্টি বোর্ডের অনুমোদন করিয়ে নেওয়া হয়েছে। এসবের পর নিজ সন্তানদের বিশ্ববিদ্যালয় সহ যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তিতে কোনো প্রকার অংশ না করার কথা সংবাদ সম্মেলনে জানান তিনি। এই অন্যায়ের ন্যায় বিচার আশা করেন তিনি। আরো কিছু খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ফেনীতে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন। খাইয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বেলায়েত হোসেন বাচ্চু। প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারি সহ অনেকে। নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করেছে বিএনপি। বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসনাত বাচ্চুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নাটোর 1 আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে 20টি হুইলচেয়ার দেয়া হয়েছে। মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও অসহায় রোগীদের জন্য এই হুইলচেয়ার দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় ঢাকা 18 আসনের বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সঙ্গীত শিল্পী লুমিনের মিউজিক্যাল ফিল্ম ফিরে এসো এর গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ইম্পেরিয়ান হোটেলে। এর আয়োজন করে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। স্টুডিও আরাম কেদারার প্রযোজনায় নির্মিত এই মিউজিক্যাল ফিল্মের স্ট্রিমিং পার্টনার প্রথম আলোর চরকি মিউজিক। অনুষ্ঠানে সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা, গণমাধ্যম প্রতিনিধিরা, চিকিৎসা ও শিক্ষা জগতের প্রথিতযশা ব্যক্তি ও গণমাধ্যম ব্যক্তিত্ব সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। প্রিমিয়ার অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী। কেরানীগঞ্জ গার্মেন্টস দোকান মালিক ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সমিতির সাধারণ ব্যবসায়ীরা। আগানগরের একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে মিছিলটি বের হয়ে কালীগঞ্জ জোড়া ব্রিজ হয়ে বিভিন্ন সড়ক ঘুরে জেলা পরিষদ মার্কেটে সমিতির অফিসের সামনে গিয়ে শেষ হয়। 4 দফা দাবিতে বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবা চালু রেখে টাঙ্গাইলে গণছুটি কর্মসূচি পালন করছে জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি চত্বরে এই কর্মসূচি পালন করেন তারা। স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেক হোল্ডার কর্মশালা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা পরিষদের সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন এসডিএফ এর জেলা ব্যবস্থাপক মোহাম্মদ মাহবুবুর রশিদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব আমরা। যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। চলছে ডাকসুর ভোট গণনা। ফলাফল আগামীকাল। পরাজয় বুঝতে পেরেই ছাত্রদল সহ কয়েকটি সংগঠনের বর্জন, বলছে ছাত্র শিবির। বৈষম্যহীন ক্যাম্পাস গড়ার অঙ্গীকার ডাকসু ভিপি সাদিক কায়েমের। নতুন নেতৃত্বের কাছে বাড়ছে শিক্ষার্থীদের প্রত্যাশা। রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের চূড়ান্ত ভার্সন স্বাক্ষরে প্রস্তুত বিএনপি। জামাত চায় সাংবিধানিক আদেশ। এনসিপির দাবি নতুন সংবিধান। প্রশ্নবিদ্ধ পথে সংবিধান সংশোধনে আপত্তি সালাউদ্দিনের। স্থিতিশীল গণতন্ত্র ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ। বিএনপি নেতাদের কূটনীতিকদের সাথে আলোচনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।